ইসরায়েলে আবারও সাইরেন বাজল। ইয়েমেনের হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় আতঙ্ক ছড়ালো তেল আবিব জুড়ে। ইতিহাসের এক অদ্ভুত পরিহাস। গাজার উপরে ইসরায়েলের অবিরাম আগুনের মাঝেই দূর আরব উপদ্বীপ থেকে উঠে আসে এক বজ্রধ্বনি। ইয়েমেনের আকাশ থেকে ছুটে আসে ক্ষেপণাস্ত্র, লক্ষ্য ইসরায়েল। ভোরে মধ্য ইসরায়েলের আকাশ কাঁপিয়ে ওঠে ইয়ার রেড সাইরেনের শব্দে। রাজধানী তেল আবিব সহ একাধিক শহরে মানুষ দৌড়ে যায় বোমা শেল্টারে। রাস্তায় আতঙ্ক, আকাশে প্রতিরোধ, যেন যুদ্ধের এক নতুন অধ্যায়। ইসরায়েলি সেনাবাহিনী জানায় ইয়েমেন ভিত্তিক আনসারুল্লাহ বা হুথি যোদ্ধারা ইসরায়েলের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সক্রিয় হয়ে ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে এবং মাঝ আকাশেই ধ্বংস করে দেয়। তবু আতঙ্কের রেশ মুছে যায়নি, কারণ এই হামলা কেবল এক ক্ষেপণাস্ত্র নয়, বরং এক বার্তা। গাজায় আগুন জ্বললে ইয়েমেন নীরব থাকবে না। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, মার্চের 18 তারিখ থেকে এটি ছিল ইয়েমেন থেকে ইসরায়েল লক্ষ্য করে নিক্ষেপিত 91তম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। শুধু তাই নয়, একই সময়ে অন্তত 41টি ড্রোন পাঠানো হয়েছে ইসরায়েলের দিকে। হুথিদের লক্ষ্য পরিষ্কার, যতদিন গাজার অবরোধ থাকবে ততদিন তারা তাদের আগুন থামাবে না। তেল আবিবের পাশাপাশি ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলেও বাজে সতর্কতার সাইরেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানায়, এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, কিন্তু আতঙ্কের ঢেউ ছড়িয়ে পড়েছে ইসরায়েলি জনমনে। হুথিদের মুখপাত্র ঘোষণা দিয়েছেন, আমাদের সামরিক অভিযান চলবে যতক্ষণ না গাজার ওপরের আগ্রাসন শেষ হচ্ছে এবং অবরোধ তুলে নেওয়া হচ্ছে। তারা আরও জানায়, ইসরায়েলি জাহাজ চলাচল রুখতে লাল সাগর, আরব সাগর, বাব আল মান্দাব প্রণালী ও এডেন উপসাগরে অব্যাহত থাকবে নৌ অবরোধ, এবং তারা আন্তর্জাতিক কোম্পানিগুলোকে সতর্ক করেছে যেন এই অবরোধ ভাঙার চেষ্টা না করে। এই হামলার আগেও অক্টোবরের 1 তারিখে ইয়েমেন থেকে ইসরায়েলের উপকূলীয় শহর এলাতের দিকে ড্রোন পাঠানো হয়েছিল। সেটিও ইসরায়েলি বিমান বাহিনীর মাঝ আকাশেই ভূপাতিত করে। 2023 সাল থেকে হুথিরা নিয়মিতভাবে ইসরায়েল সম্পৃক্ত জাহাজে হামলা চালাচ্ছে। তাদের দাবি, এটি গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানোর এক যুদ্ধ। তাদের ভাষায়, এই যুদ্ধ এখন শুধু সীমান্তে নয়, বরং বিশ্বাসে, প্রতিশোধে এবং ন্যায়ের দাবিতে লড়া হচ্ছে। তেহরান সমর্থিত এই সংগঠনটি যে শক্তি ও প্রযুক্তিতে ক্রমে অপ্রতিরোধ হয়ে উঠছে তা ইসরায়েল ভালোভাবে বুঝতে পারছে। কারণ মধ্যপ্রাচ্যের মানচিত্রে ইয়েমেন অনেক দূরে হলেও তাদের ক্ষেপণাস্ত্রের নাগাল এখন তেল আবিব পর্যন্ত পৌঁছে গেছে। হুথিদের এই বার্তা তাই স্পষ্ট, গাজায় আগুন জ্বললে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র থামবে না। ইসরায়েল যখন হামাস ও গাজার উপর অব্যাহত হামলায় ব্যস্ত, তখন ইয়েমেনের এই দূরপাল্লার প্রতিবাদ যেন এক নতুন কূটনৈতিক ও সামরিক বাস্তবতার জন্ম দিচ্ছে। প্রতিরোধের এই গল্প এখন গাজার গলি ছাড়িয়ে পৌঁছে গেছে তেল আবিবের আকাশে। ইসরায়েলের দিকে ক্লাস্টার ওয়ারহেড মিসাইল ছুড়ল হুথি যোদ্ধারা। গাজা চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও দাউ দাউ আগুন। গাজার বুকে বোমা পড়ছে, আর ঠিক সেই সময় ইয়েমেন থেকে উড়ে এলো এক মারাত্মক বার্তা। ইসরায়েলের দিকে ছোড়া হলো ক্লাস্টার ওয়ারহেড যুক্ত ব্যালিস্টিক মিসাইল। আঘাত না লাগলেও আকাশ কাঁপিয়ে দিল সেই বিস্ফোরণের ছায়া। সকালে ইয়েমেনের রাজধানী সানা থেকে ইরান সমর্থিত হুথি যোদ্ধারা দাবি করেছে, তারা ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলি অধিকৃত জেরুজালেম অঞ্চলের সংবেদনশীল লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তাদের ভাষায়, এটি ছিল প্যালেস্টাইন 2 নামের এক হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল, যার মধ্যে ছিল বহু ওয়ারহেড, অর্থাৎ একসঙ্গে একাধিক বিস্ফোরণের ক্ষমতা। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ জানিয়েছে, মিসাইলটি মাঝ আকাশেই ধ্বংস করা হয়েছে। কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবু আতঙ্কে জেরুজালেম ও আশেপাশের এলাকায় বেজে উঠেছে সাইরেন, মানুষ ছুটেছে আশ্রয় কেন্দ্রে। কিন্তু এখানেই শেষ নয়। হুথি বাহিনী স্পষ্ট জানিয়েছে, আমরা গাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান চলবে। তাদের ভাষায়, এটি দমন পীড়নের শিকার ফিলিস্তিনি জনগণের বিজয়ের লড়াই। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান সমর্থিত হুথিরা একাধিকবার ইসরায়েলের দিকে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। সাম্প্রতিক হামলাটি বিশেষ করে আলোচনায় এসেছে কারণ এতে ব্যবহার করা হয়েছে ক্লাস্টার ওয়ারহেড, এমন এক ধরনের অস্ত্র যার উপমিসাইলগুলো আলাদা কোনো নির্দেশনা ছাড়াই মাটিতে পড়ে বিস্ফোরিত হয়। ফলে এটি একসঙ্গে বৃহৎ এলাকা জুড়ে ধ্বংস সৃষ্টি করতে পারে। বিশ্লেষকদের মতে, এই হামলা শুধু সামরিক বার্তা নয়, এটি এক ধরনের রাজনৈতিক প্রতিকূল। কারণ এমন এক সময় এই হামলা ঘটল যখন হামাস ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও গাজার মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতির আলোচনায় নতুন টানাপোড়েন শুরু হয়েছে। গাজা চুক্তির ভবিষ্যৎ ঝুলছে অনিশ্চয়তার দড়িতে, আর ঠিক তখনই ইয়েমেনের দিক থেকে এই আগুন ছুড়ে দিল হুথিরা। হুথি সামরিক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, আমাদের অভিযানের লক্ষ্য পূর্ণ হয়েছে। কোটি কোটি দখলদার জায়নিস্ট আশ্রয় নিতে ছুটেছে। গাজার অবরোধ ও হত্যাযজ্ঞ বন্ধ না হলে আমরা হামলা চালিয়ে যাব।
এই বার্তায় শুধু ক্ষোভ নয়, স্পষ্ট হুঁশিয়ারিও লুকিয়ে আছে। গাজার প্রতিটি বোমা হুথিদের নতুন এক মিসাইল চালিয়ে দিচ্ছে। সৌদি আরবের প্রতিবেশী এই ইয়েমেন দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের সবচেয়ে জটিল যুদ্ধক্ষেত্র। কিন্তু এবার তারা যুদ্ধকে সীমান্তের বাইরেও টেনে নিয়েছে, সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে। যুদ্ধের আগুন তাই এখন শুধু গাজায় নয়, জেরুজালেমের আকাশেও। আর এই আগুনে হুথিরা যেন ঘোষণা দিচ্ছে, যতদিন গাজা জ্বলবে, ইয়েমেনের আগুনও নিভবে না। মুসলিম বিশ্বে হামাসের প্রশংসার ঝড়, সৌদির নেতৃত্বে নতুন ঐক্যের বার্তা। গাজার যুদ্ধের মধ্যে নতুন এক কূটনৈতিক ঝড় তুলেছে মুসলিম বিশ্ব। হামাসের বড় পদক্ষেপের পর একসঙ্গে কণ্ঠ তুলেছে ইসলামী বিশ্বের শীর্ষ দেশগুলো। সৌদি আরব, কাতার, তুরস্ক, পাকিস্তান, মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া। তারা হামাসের সাম্প্রতিক ঘোষণা গুরুত্বপূর্ণ ও ইতিবাচক মোড় বলে বর্ণনা করেছে। এই যৌথ বিবৃতিতে দেশগুলো হামাসকে ধন্যবাদ জানিয়েছে যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত আলোচনায় অংশ নেওয়ার জন্য এবং তাদের গুরুত্বপূর্ণ প্রস্তুতির প্রশংসা করেছে। বিবৃতিতে বলা হয়েছে, গাজার যুদ্ধ বন্ধে হামাস যে আগ্রহ দেখিয়েছে তা ফিলিস্তিনি জনগণের জন্য আশার আলো। বিবৃতিটি এসেছে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ বন্ধে একটি 21 দফা প্রস্তাব তুলে ধরেছেন। সেই প্রস্তাবের একটি বড় অংশে রয়েছে বন্দীদের মুক্তি, হামাসের কাছ থেকে প্রশাসনিক ক্ষমতা, একটি অন্তর্বর্তী প্রযুক্তিবিদ সরকারকে হস্তান্তর এবং ধীরে ধীরে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার। হামাস সম্প্রতি প্রস্তাবটির কিছু অংশে সম্মতি জানিয়ে আনুষ্ঠানিক জবাব পাঠিয়েছে। তবে তারা জানিয়েছে, কিছু ধারা নিয়ে এখনো আলোচনার প্রয়োজন আছে। তাদের অবস্থান স্পষ্ট, গাজার সার্বভৌমত্ব ও ফিলিস্তিনিদের নিরাপত্তা নিয়ে কোনো আপোষ নয়। এই ঘোষণার পরে সৌদি আরব নেতৃত্ব দিল মুসলিম বিশ্বের এক বিরল ঐক্যে। রিয়াদ থেকে শুরু হওয়া বার্তা বলছে, এখন সময় এসেছে ইসরায়েলকে গাজা থেকে সেনা প্রত্যাহার করতে হবে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষকে সেখানে ফিরিয়ে আনতে হবে। বিবৃতিতে মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, আমরা হামাসের ইতিবাচক ভূমিকা স্বাগত জানাই। এটি শান্তির পথে এক নতুন সূচনা। তারা যুক্তরাষ্ট্রের প্রস্তাবে উল্লেখিত শর্তগুলো বাস্তবায়নের দাবি জানিয়েছে, যার মধ্যে রয়েছে ফিলিস্তিনিদের নিরাপত্তা, মানবিক সহায়তার অবাধ প্রবাহ এবং বাস্তুচ্যুতি বন্ধের নিশ্চয়তা। এই বিবৃতিতে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে এক ভবিষ্যৎ 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের ওপর, যেখানে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ খুলে যাবে। তবে বিশ্লেষকদের মতে এই ঘোষণার সবচেয়ে বড় বার্তা এসেছে রিয়াদ থেকে। সৌদি আরব শুধু বিবৃতি দেয়নি, বরং কূটনৈতিক ও ধর্মীয় উভয় ক্ষেত্রেই নেতৃত্ব দিচ্ছে। গাজার যুদ্ধ নিয়ে নীরবতা ভাঙার পর এখন সৌদি আরব মধ্যপ্রাচ্যে ইসলামী ঐক্যের প্রতীক হয়ে উঠছে। একজন আঞ্চলিক বিশ্লেষক বলেন, যে মুহূর্তে পশ্চিমা জোট ইসরায়েলকে সমর্থন দিচ্ছে, ঠিক সেই মুহূর্তে সৌদি নেতৃত্বে মুসলিম বিশ্ব এক হয়ে হামাসকে সমর্থন জানাচ্ছে। এটি কেবল রাজনৈতিক ঘটনা নয়, এটি শক্তির প্রদর্শন। ইসরায়েল সংশ্লিষ্টদের ফাঁসি, গুপ্তচরবৃত্তি ইস্যুতে ইরানের কঠোর বার্তা। তেহরানের আকাশে আবারও ঝুলছে ভয় এবং শক্তির মিশেল। একদিকে যুদ্ধের উত্তাপ, অন্যদিকে গুপ্তচরবৃত্তির জালে শিকার ইরান। আর সেই আগুনে ইসরায়েল সংশ্লিষ্টদের ফাঁসিতে ঝুলিয়ে যেন ইরান জানিয়ে দিল, আমরাই আইন, আমরাই শাসন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, খুজেস্তান প্রদেশে 6 জন বিচ্ছিন্নতাবাদীকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইসরায়েলের হয়ে কাজ করত, 4 জন নিরাপত্তা সদস্যকে হত্যা করেছিল এবং খোররামশাহ শহরে একটি বিস্ফোরণের সঙ্গে যুক্ত ছিল। ইরান সরকারের দাবি, এই মৃত্যুদণ্ড কোনো রাজনৈতিক প্রদর্শনী নয়, বরং জাতীয় নিরাপত্তার লড়াই। কিন্তু পশ্চিমা মানবাধিকার সংগঠনগুলো বলছে, ইরানে 2025 সালেই এখন পর্যন্ত 1000-এরও বেশি মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে। তবে ইরানের যুক্তি একটাই, দেশের নিরাপত্তা আগে, বিশ্বের সমালোচনা পরে। কয়েক সপ্তাহ ধরে ইরান জুড়ে চলছে গুপ্তচরবৃত্তি বিরোধী অভিযান। 17 সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত 8 জন ইসরায়েলি গুপ্তচরকে ফাঁসি দিয়েছে দেশটি। তাদের একজন বাহমান চুবিয়াল। এপির প্রতিবেদনে বলা হয়েছে, চুবিয়াল ইরানের টেলিকম খাতে কাজ করতেন এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। ইরানের দাবি, তিনি ইলেকট্রনিক যন্ত্রপাতি আমদানির পথ ও সংবেদনশীল প্রকল্প সম্পর্কিত তথ্য বিদেশে পাচার করতেন। আরেকজন বাবক শাহবাজি। ইরান জানিয়েছে, শাহবাজি ইরানের ডেটা সেন্টারের তথ্য বিক্রি করেছিলেন তার ইসরায়েলি হ্যান্ডলারদের কাছে।
কিন্তু মানবাধিকার কর্মীদের দাবি শাহবাজীকে নির্যাতন করে স্বীকারোক্তি আদায় করা হয়েছিল। আরও নাটকীয় হল শাহবাজীর পটভূমি। তিনি নাকি ইউক্রেনের প্রেসিডেন্টকে চিঠি লিখে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন, যে রাশিয়া এখন ইরানের ঘনিষ্ঠ মিত্র। সেই চিঠি হয়তো তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের সীমিত যুদ্ধের পর থেকে ইরান আরও কঠোর হয়েছে। তখন থেকেই তেহরান বুঝে গেছে শত্রু শুধু সীমান্তে নয়, ভেতরেও আছে। আর সেই শত্রুকে নির্মূল করতেই চলছে এই গুপ্তচর শিকার অভিযান। অসলো ভিত্তিক ইরান হিউম্যান রাইটস এবং ওয়াশিংটন ডিসি ভিত্তিক আব্দুর রহমান বোরোমান্ড সেন্টার দাবি করেছে, চলতি বছরে 1000-এরও বেশি মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। কিন্তু তেহরানের কাছে এটি সংখ্যা নয়, এটি নিরাপত্তার সংজ্ঞা। হয়তো মানবাধিকার সংস্থা বলবে অমানবিক, কিন্তু ইরানের দৃষ্টিতে এটি অপরিহার্য। তারা যেন ঘোষণা দিচ্ছে, মোসাদের ছায়া যতই গভীর হোক, পারস্যের মাটিতে তা টিকবে না। ইরান জানাচ্ছে তার শত্রুদের গুপ্তচর বৃত্তির দাম এখানে মৃত্যুর সমান। আর সেই বার্তা এখন শুধু ইসরায়েল নয়, গোটা বিশ্ব শুনছে পরিষ্কারভাবে। শেষ পংক্তি যেন তেহরানের গর্জন, যে আমাদের ভূমিতে আগুন ছড়াবে তাকে আমরা ছাই করে দেব। ইরানের দিকে ফের ঝুঁকছে ইসরায়েল। ট্রাম্পের নিষেধ উপেক্ষা করে নতুন সংঘাতের আভাস। মধ্যপ্রাচ্যের বাতাসে আবারও যুদ্ধের গন্ধ। গাজার আলোচনায় স্থবিরতা আর তেহরানের দিকে ইঙ্গিতপূর্ণ দৃষ্টি। ইসরায়েল কি আবারও আগুন জ্বালাতে চলেছে? এভিগডর লাইবারম্যানের সাম্প্রতিক মন্তব্য যেন সেই সন্দেহকেই উস্কে দিয়েছে। রাশিয়ান সংবাদ মাধ্যম রাশিয়া টুডে জানিয়েছে, লাইবারম্যান ইসরায়েলিদের সতর্ক করেছেন আশ্চর্যজনক এক আক্রমণের সম্ভাবনা নিয়ে। তিনি নাগরিকদের পরামর্শ দিয়েছেন সুরক্ষিত স্থানের কাছাকাছি থাকতে। তার ভাষায়, ইরানিরা অত্যন্ত মনোযোগীভাবে কাজ করছে, তারা নিজেদের প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতা ক্রমাগত শক্তিশালী করছে। এই বক্তব্য এমন এক সময় এলো যখন মাত্র একদিন আগে ইরান ঘোষণা দিয়েছিল তারা পারমাণবিক অস্ত্র চায় না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট করেছেন, আমরা গণবিধ্বংসী অস্ত্রের পক্ষে নই। এটি একটি ধর্মীয় বিশ্বাস ও ফতোয়া। আমরা কখনোই পারমাণবিক অস্ত্র অনুসরণ করিনি, করবও না। তবুও বিশ্বজুড়ে সন্দেহের মেঘ ঘনীভূত। জাতিসংঘ গত মাসে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে তার পারমাণবিক কর্মসূচির কারণে। আর ঠিক তার পেছনেই লুকিয়ে আছে জুন মাসের সেই ভয়াবহ 12 দিনের যুদ্ধ, যা বদলে দিয়েছিল ইরান ইসরায়েল সম্পর্কের মানচিত্র। 13 জুন ইসরায়েল আক্রমণ চালায় ইরানের মূল পারমাণবিক স্থাপনাগুলোতে। হামলায় নিহত হন একাধিক শীর্ষ ইরানি জেনারেল। কিন্তু ইরান থেমে থাকেনি। প্রতিশোধের আগুনে তেহরান জবাব দেয় আকাশ জোড়া ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বৃষ্টিতে, যা ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করে ঢুকে যায়। পশ্চিমা সামরিক বিশ্লেষকেরা একে বলেছিলেন এক নতুন যুগের সূচনা, যেখানে ইরানের ড্রোন প্রযুক্তি ইসরায়েলের আয়রন ডোমকে অকার্যকর করে দেয় কয়েক ঘন্টার মধ্যেই। 22 জুন পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। অপারেশন মিডনাইট হ্যামার নামের গোপন অভিযানে মার্কিন যুদ্ধবিমান বোমা বর্ষণ করে নাতানজ, ফার্দো ও ইস্পাহানের ইরানি পারমাণবিক স্থাপনাগুলিতে। এরপর জাতিসংঘে বক্তৃতা দিতে গিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, ইরানের সঙ্গে 12 দিনের যুদ্ধ, আমি যেটাকে বলি অপারেশন রাইজিং লায়ন, ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমাদের সাহসী পাইলটরা তেহরানের আকাশ দখল করেছিল। মার্কিন B-2 পাইলটদের সঙ্গে মিলে তারা ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংস করে দেয়। কিন্তু এই আত্মবিশ্বাসী ভাষণের অন্তরালে রয়েছে এক ভয়াবহ বাস্তবতা। সেই যুদ্ধের পর থেকেই ইরান আগের চেয়ে আরও শক্তিশালী, আরও প্রস্তুত। তাদের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও সাইবার প্রতিরক্ষা ব্যবস্থা এখন মধ্যপ্রাচ্যের অন্যতম ভয়ঙ্কর শক্তি। শেষ পর্যন্ত ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও বাস্তবে আগুন এখনও নিভে যায়নি। এখন আবারও ইসরায়েলি রাজনীতিতে যখন অস্থিরতা, গাজার আলোচনায় স্থবিরতা, তখন লাইবারম্যানের আশ্চর্যজনক আক্রমণ মন্তব্য যেন নতুন এক ঘূর্ণিঝড়ের ইঙ্গিত দিচ্ছে। তেহরানের বার্তাটি স্পষ্ট, যে হাত ইরানের দিকে উঠবে তাকে আমরা ইতিহাসে পরিণত করব। ইরান আজ শুধু প্রতিরোধের নাম নয়, বরং মধ্যপ্রাচ্যের মাটিতে এক নতুন শক্তির প্রতীক। আর সেটি হয়তো ইসরায়েলকে আবারও দ্বিধায় ফেলেছে। পেন্টাগনের সতর্কবার্তা, ইরান যুদ্ধেই ফাঁস হয়ে গেল আমেরিকার ক্ষেপণাস্ত্র সংকট। বিস্ময়কর অস্ত্র সংকট নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এখন গভীর উদ্বেগে।
12 দিনের ইরান যুদ্ধেই প্রকাশ পেয়েছে আমেরিকার ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের ভয়াবহ ঘাটতি। ওয়াশিংটন কাঁপছে, কারণ ইউক্রেন ও ইরান দুটি ফ্রন্টে লড়াই একসঙ্গে চালিয়ে যেতে গিয়ে মার্কিন স্টকপাইল প্রায় শুকিয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের সঙ্গে সংঘাতটি যুক্তরাষ্ট্রের সামরিক ব্যবস্থার এক গোপন সত্য উন্মোচন করেছে। দুনিয়ার সর্বশক্তিমান সেনাবাহিনী বললেও তাদের মজুদে যথেষ্ট ক্ষেপণাস্ত্র নেই। যুদ্ধের চাপেই মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ভেতরের ফাঁপা কাঠামো প্রকাশ পেয়েছে। ইরান যুদ্ধের পর পেন্টাগনের ঘুম উড়ে গেছে। ইরানের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধেই যুক্তরাষ্ট্র নিক্ষেপ করেছে 150টিরও বেশি থার্ড ক্ষেপণাস্ত্র, যা তাদের মোট কেনা ক্ষেপণাস্ত্রের প্রায় 1/4। বিশ্লেষকদের হিসেবে এই ক্ষতিপূরণে লাগবে অন্তত 8 বছর এবং কয়েক বিলিয়ন ডলার। এখন পেন্টাগনের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যদি পরের যুদ্ধ চীনের সঙ্গে হয়, তাহলে কিভাবে টিকবে যুক্তরাষ্ট্র? পরিস্থিতি এতটাই সংকটজনক যে পেন্টাগন তার ক্ষেপণাস্ত্র সরবরাহকারীদের নির্দেশ দিয়েছে উৎপাদন হার দ্বিগুণ, এমনকি 4 গুণ করো। লকহিড মার্টিন আর রেথিয়ন ইতিমধ্যে কারখানা সম্প্রসারণ করেছে, নতুন কর্মী নিয়েছে, কিন্তু তারাও বলছে চুক্তি চাই, শুধু মুখের কথা নয়। ইউক্রেনে যুদ্ধ চলছে রাশিয়ার বিরুদ্ধে, আর মধ্যপ্রাচ্যে প্রতিদ্বন্দ্বী ইরান। দুটি ফ্রন্টে লড়াই একসঙ্গে টেনে নেওয়ার চেষ্টা করছে আমেরিকা, কিন্তু বাস্তবতা বলছে প্যাট্রিয়ট, থার্ড, LRASM সব মজুদি শুকিয়ে গেছে। এখন এক যুদ্ধ চললে আরেক যুদ্ধের জন্য হাতে কিছুই থাকবে না। এই অবস্থায় ট্রাম্প প্রশাসন ঘোষণা দিয়েছে অতিরিক্ত $25 বিলিয়ন অস্ত্র বরাদ্দ, কিন্তু প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এই অর্থও যথেষ্ট নয়, কারণ সংকটটা শুধু অর্থের নয়, এটি মার্কিন যুদ্ধনীতির ভিতরের দুর্বলতার প্রতিচ্ছবি। ঠান্ডা যুদ্ধের ছায়া আর টিকছে না। পেন্টাগনের যুদ্ধ মতবাদ এখনও ঠান্ডা যুদ্ধের চিন্তায় আটকে আছে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। তারা বলছেন, আজকের যুদ্ধ ড্রোন, ইলেকট্রনিক জ্যামিং ও মিসাইল বৃষ্টির লড়াই, কিন্তু আমেরিকা এখনো পুরনো কৌশলে বন্দী। ইরান যুদ্ধ সেই পুরনো মানসিকতার পর্দা ছিঁড়ে দিয়েছে। আধুনিক যুদ্ধক্ষেত্রে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি মার্কিন আকাশ প্রতিরক্ষাকে চ্যালেঞ্জ করেছে। ফলে বিশ্বের নজর ঘুরে গেছে। যে দেশকে একসময় অক্ষর শত্রু বলা হতো, সেই ইরানই এখন যুক্তরাষ্ট্রকে নিজের সীমাবদ্ধতা বোঝাতে বাধ্য করছে। ইউক্রেনের যুদ্ধ আমেরিকার গুদাম খালি করেছিল, আর ইরানের যুদ্ধ সেটি উন্মোচন করল। এখন পেন্টাগন সাপ্তাহিকভাবে মিসাইল এক্সিলারেশন কাউন্সিলের সভা করছে, যেন দ্রুত উৎপাদন বাড়ানো যায়। কিন্তু বিশ্লেষকরা বলছেন, এটা সময়ের সঙ্গে দৌড়। ইরান দেখিয়েছে যুদ্ধ শুধু অর্থে নয়, সাহসে জয় হয়। যেখানে আমেরিকার ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যায়, সেখানে তেহরানের আকাশে এখনো নতুন ক্ষেপণাস্ত্র জন্ম নেয়। এক পাশে শঙ্কিত পেন্টাগন, অন্য পাশে আত্মবিশ্বাসে জ্বলছে ইরান। যুদ্ধের বাস্তবতা তাই বলছে দুনিয়া বদলাচ্ছে। হয়তো ইতিহাসে লিখছে নতুন অধ্যায়, যেখানে ইরান দাঁড়িয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ভয়ের প্রতীকে। চাবাহার মহাকাশ বন্দরে নতুন ইতিহাস। প্রথম কঠিন জ্বালানি উৎক্ষেপণের দ্বারপ্রান্তে ইরান। ইতিহাসের নতুন অধ্যায়ে পা দিতে যাচ্ছে ইরান। দক্ষিণ পূর্বাঞ্চলের চাবাহার মহাকাশ বন্দর থেকে প্রথম কঠিন জ্বালানি চালিত রকেট উৎক্ষেপণের প্রস্তুতি এখন চূড়ান্ত। ইরানি মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়ে শনিবার বিশ্ব মহাকাশ সপ্তাহ 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে ঘোষণা দিয়েছেন, চাবাহারের আকাশে শিগগিরই উঠবে ইরানের নতুন মহাকাশ যান। এই ঘোষণা শুধু একটি মহাকাশ প্রকল্পের খবর নয়, এটি ইরানের প্রযুক্তিগত আত্মনির্ভরতার প্রতীক। বহু নিষেধাজ্ঞা, রাজনৈতিক অবরোধ ও আন্তর্জাতিক চাপের মধ্যেও ইরান প্রমাণ করছে তারা থামবে না। সালারিয়া জানিয়েছেন, চাবাহার মহাকাশ বন্দরের প্রথম পর্যায় সম্পন্ন হয়েছে। এই পর্যায়ে মূলত কঠিন জ্বালানি রকেট উৎক্ষেপণের জন্য তৈরি করা হয়েছে, আর দ্বিতীয় পর্যায়টি, যেখানে ভারী প্যালোড বহন এবং একাধিক উৎক্ষেপণ সম্ভব হবে, তা এখন নকশা পর্যায়ে রয়েছে। চাবাহারের অবস্থানও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সালারিয়ে বলেন, এই ঘাঁটি 40 থেকে 100 ডিগ্রি প্রবণতার কক্ষপথে প্রবেশের সুযোগ দেয়, যা স্যাটেলাইটের জন্য অপরিহার্য। অর্থাৎ এটি শুধু ইরানের নয়, বৈশ্বিক মহাকাশ মানচিত্রে এক নতুন কেন্দ্র হয়ে উঠছে। উৎক্ষেপণ সারিতে জাফর, পায়া, নাহিদ ও সোলেমানি প্রকল্প। ইরান আগামী মাসগুলোতে একাধিক স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে। জাফর 2 ও পায়া রিমোট সেন্সিং স্যাটেলাইট বিদেশি উৎক্ষেপণ যানে মহাকাশে পাঠানো হবে। অন্যদিকে নাহিদ 2 উৎক্ষেপণ করা হবে ইরানের নিজস্ব সিমোর্গ রকেটে। সবচেয়ে আকর্ষণীয় পরিকল্পনা হলো শহীদ সোলাইমানি স্যাটেলাইট প্রকল্প।
যেখানে 20টির মতো ন্যানো স্যাটেলাইট নিয়ে তৈরি হবে এক বিশাল মহাকাশ যোগাযোগ নেটওয়ার্ক। এরই মধ্যে দুটি পরীক্ষামূলক মডেল 3U ও 6U কিউবসেট তৈরি হয়েছে। সালারিয়া আরও জানান, ইরান এখন চীনের চাঁদ-E8 চন্দ্র অভিযানে যোগ দিয়েছে। প্রকল্পটির নকশা পর্যায় সম্পন্ন, আর এখন শুরু হচ্ছে ইঞ্জিনিয়ারিং মডেলের উন্নয়ন। ভবিষ্যতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন প্রকল্পেও ইরান অংশ নিতে চায়। এই অংশীদারিত্বের মধ্য দিয়ে ইরান শুধু আঞ্চলিক শক্তি নয়, মহাকাশেও নতুন সহযোগিতার দ্বার খুলছে। একদা যাকে নিষিদ্ধ দেশ বলা হতো, সে আজ বৈশ্বিক মহাকাশ ক্লাবের অংশ। রিমোট সেন্সিং উপগ্রহ পার্স 3, রাডার স্যাটেলাইট রেড 2 এবং উচ্চ ব্যান্ডউইথ যোগাযোগ স্যাটেলাইট নাহিদ 3 ও পার্স 2 সবই এখন চূড়ান্ত পরীক্ষার অপেক্ষায়। এমনকি বেসরকারি খাতের তৈরি কাউসার 2 স্যাটেলাইটও উৎক্ষেপণের জন্য প্রস্তুত। ইরান আজ বিশ্বের শীর্ষ 10 দেশের মধ্যে জায়গা করে নিয়েছে, যারা নিজেদের উপগ্রহ তৈরি ও উৎক্ষেপণ করতে সক্ষম। বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও বেসরকারি কোম্পানিগুলোকে যুক্ত করে ইরান গড়ে তুলছে এক সম্পূর্ণ মহাকাশ বাস্তুতন্ত্র। চাবাহারের আকাশে যখন প্রথম কঠিন জ্বালানির রকেট উঠবে, তা শুধু এক উৎক্ষেপণ নয়, তা হবে এক জাতির আত্মবিশ্বাসের প্রতিধ্বনি। যেখানে নিষেধাজ্ঞা ব্যর্থ, সেখানে ইরানের দৃঢ়তা জয়ী। এই আকাশে আজ একটাই বার্তা লেখা থাকবে, ইরান থামে না, ইরান উড়ে যায়। ইরানের হুঁশিয়ারি, তেল আবিব ও হাইফাকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে তেহরান। নেতানিয়াহুর ঘুম উড়ে গেছে। তেহরানের কড়া বার্তা, আমাদের ক্ষেপণাস্ত্র পৌঁছাবে যতদূর প্রয়োজন। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ছড়িয়ে পড়েছে আতঙ্কের ধোঁয়া। শুক্রবারের নামাজ শেষে ইরানের প্রভাবশালী আলেম আহমেদ খাতামি এক বজ্র গর্জনে ঘোষণা দিয়েছেন, এই বোকারা জানে না আমরা তেল আবিব ও হাইফাকে লাঙল দেব। তার এই উক্তি মুহূর্তেই পশ্চিমা বিশ্বে ছড়িয়ে পড়েছে আতঙ্কের স্রোত। খাতামির বক্তব্য শুধু কথার ঝড় নয়, সেটি যেন আগুনের ইঙ্গিত। তিনি স্পষ্ট করে বলেন, পশ্চিমা চাপ, নিষেধাজ্ঞা কিংবা হুমকি কিছুই ইরানকে ভয় দেখাতে পারবে না। আমরা অবাধ্যতাকে বেছে নেব, বলেন তিনি। এই ঘোষণা আসে এমন এক সময় যখন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC মাত্র কয়েকদিন আগে ঘোষণা করেছে, প্রয়োজনে তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা আরও বাড়ানো হবে। ইরানি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দেশটি এখন 1200 মাইলের সীমা অতিক্রম করতে চায়। বর্তমানে ইরানের ক্ষেপণাস্ত্রের স্বঘোষিত সর্বোচ্চ পাল্লা 2000 কিলোমিটার, যা সহজেই ইসরায়েলের প্রতিটি সামরিক ঘাঁটি ও বন্দর শহরকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে সক্ষম। খাতাম সদর দফতরের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল আসাদি পশ্চিমাদের উদ্দেশ্যে আরও এক ধাপ এগিয়ে বলেন, আমাদের হাতে যা সম্পদ আছে তাতেই আমরা 100% প্রস্তুত। তার এই বার্তাটি যেন এক অদৃশ্য ক্ষেপণাস্ত্র, যার গন্তব্য পশ্চিমা রাজধানীগুলো। অন্যদিকে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, স্যাটেলাইট চিত্রে ইরানের ইমাম খোমেনি স্পেস পোর্টে একটি অঘোষিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর ইঙ্গিত পাওয়া গেছে। পশ্চিমা বিশ্লেষকদের ধারণা, এটি হয়তো একটি সম্ভাব্য আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM পরীক্ষার অংশ। যদিও তেহরান আনুষ্ঠানিকভাবে কিছু স্বীকার করেনি, তবে ইরানের সংসদের একজন আইন প্রণেতা দাবি করেছেন, আমরা আমাদের সক্ষমতা যাচাই করেছি, যা প্রয়োজনে আরও দূরে পৌঁছাতে পারবে। এই ঘটনার পরপরই উত্তেজনা ছড়ায় আন্তর্জাতিক অঙ্গনে। 27 সেপ্টেম্বর ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশের পর E3 ব্রিটেন, ফ্রান্স, জার্মানি জাতিসংঘে নিষেধাজ্ঞা পুনর্বহাল করে। এরপর 29 ও 30 সেপ্টেম্বর EU এবং যুক্তরাজ্য একই পথে হাঁটে। কিন্তু তেহরান বলছে, এই নিষেধাজ্ঞা আসলে তাদের আরও শক্তিশালী করে তুলছে। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান কড়া ভাষায় পশ্চিমাদের জবাব দিয়ে বলেন, আপনারা আমাদের থামাতে পারেননি, পারবেনও না। নিষেধাজ্ঞা দিয়ে আমাদের বিজ্ঞান থামে না, বরং ত্বরান্বিত হয়। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের বাতাসে যেন স্পষ্ট বার্তা ভেসে আসছে, ইরান আর আত্মরক্ষার সীমায় নেই, তারা এখন প্রতিশোধের অবস্থানে। আহমেদ খাতামির সেই হুঁশিয়ারি শুধু ধর্মীয় বক্তৃতা নয়, বরং এক রাষ্ট্রের ঘোষণা, যে রাষ্ট্র জানে কিভাবে টিকে থাকতে হয়, কিভাবে আঘাতের জবাব দিতে হয়। তেহরানের রাস্তায় আজ আত্মবিশ্বাসের গর্জন। আমরা আর ভয় পাই না, তেল আবিবের আকাশে ছায়া ফেলবে ইরানি ক্ষেপণাস্ত্রের আগুন। এ যেন নতুন এক বাস্তবতার সূচনা, যেখানে ইরান শুধু প্রতিরোধের প্রতীক নয়, বরং চ্যালেঞ্জ ছুড়ে দেয়া এক শক্তির নাম। পশ্চিমা বিশ্বের চোখে সেটা হয়তো উদ্বেগ, কিন্তু ইরানের জন্য সেটি এখন গর্বের অন্য নাম।